This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH কাশ্মীরের খবরের দিকে একদম তাই সম্প্রতি আর শুধুমাত্র কাশ্মীরের খবর বললে ভুল হবে। কাশ্মীরে কিভাবে হত্যা লীলা চললো, মানে পেহেলগাঁওতে জঙ্গিরা এলো, তারা হামলা চালালো, তারপর সেখান থেকে পালিয়েও গেল। ঠিক কি ঘটেছিল সেখানে, কোন পথ ধরে তারা রীতিমতো পালিয়ে গেল, জঙ্গিরা পালিয়ে গেল, সেই গ্রাউন্ড জিরোয় TV9। कश्मीर घाटी के पहलगाम इलाके में हुए आतंकी हमले को लेकर TV9 भारतवर्ष लगातार भारतवर्ष को सटीक और सबसे पहले जानकारी देता आ रहा है। इस समय TV9 भारतवर्ष पहुंचा है ठीक उसी जगह पर जहां तक हमें कई किलोमीटर पहले गाड़ी से, उसके बाद अब पैदल ही आगे बढ़ना पड़ रहा है। यहाँ देख सकते हैं ये केबल यहाँ पर चेयर्स के लिए भी बिछा हुआ है जो ऊपर तक सैलानी को ले जाता है। लेकिन अमूमन ये रास्ता है, इस तरफ मेरे कैमरा पर्सन दिखाएं, ये रास्ता है जहाँ से जो सैलानी है वो ऊपर जाकर ठीक उसी पिकनिक स्पॉट पर 22 रन का ये इलाका है और आगे वो पिकनिक स्पॉट है जहाँ पर आतंकियों ने सैलानियों को सॉफ्ट टारगेट बनाया और अंधाधुंध उन पर फायरिंग की। इस हमले में 26 लोगों की जान चली गई, कई घायल है। ये देख सकते हैं पूरा जंगल का इलाका है, टफ टेरेन है, यहाँ पर रेस्क्यू पहुँचना और इवैक्यूएशन करना बहुत ही चुनौती भरा है क्योंकि हाई ऑल्टीट्यूड का और जंगल का इलाका है। देश के गृह मंत्री यहाँ तक चॉपर से आए, यहाँ जायजा लिया पूरे इलाके का और आगे जो पिकनिक स्पॉट है जहाँ पर ये वारदात अंजाम दी वहाँ तक वो गए और इस पूरे इलाके में चॉपर से ही लगातार कॉम्बिंग ऑपरेशन किया जा रहा है। इस तरफ मुर्तजा थोड़ा कैमरा घुमाते हुए आपको दिखाएं, ये है पहलगाम का मेन टाउन और वहाँ से आते हुए कई किलोमीटर की दूरी पर जो है यहाँ हम पहुँचे हैं। अब लगातार पैदल ही आगे बढ़ रहे हैं। ठीक तस्वीरें यहाँ से आपको अंदाजा लग रहा होगा कि आतंकियों ने किस तरह का इलाका और कहाँ पर पर्यटकों को सॉफ्ट टारगेट बनाया। कैमरा पर्सन सैयद मुर्तजा के साथ इरफान कुरैशी, TV9 भारतवर्ष, 22 रन वैली, पहलगाम। ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে, আর সেই ভূস্বর্গে পেহেলগাঁওয়ের 22 রানে যেখানে একটা সর্বক্ষণ একটা হেভেনলি সিনারিও দেখা যায়, যে কারণে পর্যটকরা যায় সেখানে এরকম নৃশংস হত্যালীলা। আর এই জঙ্গি নিকেশে কি পদক্ষেপ? সন্ধ্যে 6টায় নিরাপত্তা নিয়ে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক, 3 সেনা প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, এমনকি কাশ্মীর থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, ইতিমধ্যেই ভারতের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে যে এই পাকিস্তানের এই জঙ্গি কার্যকলাপকে এক্সপোজ করা এবং শুধু তাই নয়, কড়া পদক্ষেপ নেওয়া হবে অর্থনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে। এই 6টার বৈঠক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে? দেখো, গতকাল ঘটনার পর থেকেই ভারত কোন পথে এই পরিস্থিতিকে মোকাবিলা করবে তা কিন্তু স্টেজ বাই স্টেজ প্রতিটা পা ফেলা হচ্ছে। গতকাল থেকে আমরা যে খবর জানাচ্ছি যে ঘটনার অব্যবহিত পরেই সেনা প্রধান তিনি ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংকে ব্রিফ করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দিল্লি থেকে প্রাথমিক এক প্রস্তুত মিটিং করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন যে কটি এজেন্সি রয়েছে সেই এজেন্সি প্রধানদের সঙ্গে তিনি মিটিং করেন এবং তার পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি চলে আসেন দিল্লিতে। তিনি দিল্লি থেকে তিনি সরাসরিভাবে চলে আসেন শ্রীনগরে এবং তিনি আজ সকালে পৌঁছে যান পেহেলগামে এবং আজকেও দফায় দফায় কয়েকটি বৈঠক তিনি করেছেন। এই বৈঠকগুলোর অর্থ হচ্ছে যে এই মুহূর্তে গ্রাউন্ড জিরোর পরিস্থিতি কি, সেই পরিস্থিতির আবার দুটি ভাগ। প্রথমত যে পার্ট হচ্ছে যে এখনও পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর ক্ষেত্রে কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে,
তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে এই জঙ্গিদের ধরার ক্ষেত্রে বিশেষত আইবি রিপোর্ট এবং বিশেষত এনআইএ সহ অন্যান্য যে সমস্ত এজেন্সিগুলি কাজ করছে তারা ঠিক কোন পর্যায়ে রয়েছে তার একটি সামগ্রিক রিপোর্ট তৈরি করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর পাশাপাশি প্রধানমন্ত্রী আজকে সন্ধ্যে 6টায় যে বৈঠক করতে চলেছেন সেই বৈঠক থেকেই নয়াদিল্লি কোন দিকে পা ফেলবে আমাদের নজর মূলত সেদিকে থাকবে। এবং যখন সেনাপ্রধান উপস্থিত থাকছেন, 3 সেনাপ্রধান উপস্থিত থাকছেন, তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কঠোর সিদ্ধান্ত নয়াদিল্লি নিতে পারে কিনা সেই সম্ভাবনা কিন্তু অত্যন্ত তীব্র হয়ে উঠছে। তার কারণ আমরা জানি যে অন্যান্য যে সম্ভাবনার দিকগুলো রয়েছে, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক যাবতীয় সম্পর্ক ছিন্ন করে ফেলা, পাকিস্তানের সঙ্গে এখনো পর্যন্ত আমাদের যা বাইল্যাটারাল ট্রিটি রয়েছে, যার মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি রয়েছে, যার মধ্যে কারতারপুর করিডোর রয়েছে, এই ধরনের একাধিক যে চুক্তি রয়েছে প্রত্যেকটা যদি খারিজ করা হয় তাহলে সম্পর্কে যে অবনমন ঘটবে তাতে কিন্তু পাকিস্তানের সঙ্গে আর্থিক যে সম্পর্ক অর্থাৎ বাণিজ্যিক যে সম্পর্ক সেই সম্পর্কও কিন্তু সম্পূর্ণভাবে ছিন্ন করা হবে। এবং সেক্ষেত্রে অন্যান্য যে দেশগুলি তারা পাকিস্তানের ভূখণ্ডকে ব্যবহার করে সেই জায়গাকেও কিন্তু ভারত আর ব্যবহার করতে দেবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু সমগ্র উপমহাদেশের যে কূটনৈতিক সম্পর্কের সমীকরণ তা রাতারাতি বদলে যেতে পারে। ফলত নয়াদিল্লি কি ভাবছে তা আগামী কয়েক ঘন্টার মধ্যে স্পষ্ট হওয়ার একটা ইঙ্গিত এই বৈঠকের পর পাওয়া যেতে পারে বলে এই মুহূর্তে কূটনৈতিক মহল এবং রাজনৈতিক মহলের আন্দাজ। ধন্যবাদ জ্যোতির্ময়। একদম সম্প্রীতি দেখো, একদিকে যেমন উচ্চ পর্যায়ের একটা বৈঠক রয়েছে, অবশ্যই সেদিকে সকলের নজর রয়েছে, গোটা দেশবাসীর নজর রয়েছে যেদিকে, তার পাশাপাশি আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পেহেলগাঁওয়ে যে হামলা হয়েছে তার যে প্রত্যুত্তর সেটা কি মাত্র সময়ের অপেক্ষা? আর কিছুক্ষণের মধ্যেই তাহলে কি বিষয়টা স্পষ্ট হয়ে যাবে? আর প্রতিরক্ষা মন্ত্রী তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, রাজনাথ সিং স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে ভারত কাউকে ভয় পায় না, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারত, এমনটাই বার্তা দিয়েছেন তিনি। टेररिज्म के खिलाफ हमारी जीरो टॉलरेंस की पॉलिसी है। भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। আর এই পেহেলগাঁয়ে হামলাকারী 4 জঙ্গি ছবি প্রকাশ হয়েছে। গতকাল বাইসারেনে হামলা চালিয়েছিল লস্কর-ই তৈয়বার 4 জঙ্গি। হামলাকারী 3 জঙ্গির নাম পাওয়া গিয়েছে আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা। AK-47 থেকে গুলি চালিয়ে খুন করে জঙ্গিরা। আর খুনের ছবি বন্দী হয় জঙ্গিদের বডি ক্যামেরা। দেখতে পাচ্ছেন সেই 4 জঙ্গি ছবি প্রকাশ হয়েছে, যাদের মধ্যে 2 জন পাকিস্তানি এবং 2 জন কাশ্মীরি বলে জানা যাচ্ছে। লস্কর-ই তৈয়বার এই 4 জঙ্গি হামলাকারী 3 জঙ্গির নাম সামনে এসেছে, আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা। দেখুন প্রত্যেকের হাতে রয়েছে AK-47 থেকে গুলি চালিয়ে খুন করে জঙ্গিরা। আর এই খুনের এই যে নৃশংস হত্যালীলা পুরোটা ছবিবন্দী হয় এই জঙ্গিদের যে বডি ক্যাম রয়েছে সেই বডি ক্যামেরা। পেহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলা ঠিক কিভাবে ছক কষা হয়েছিল দেখুন, TV9 বাংলা এক্সক্লুসিভ রিপোর্টে কোন কোন বিষয়গুলো উঠে আসছে। মূলত 4 জন এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, 2 জন পাকিস্তানের, 2 জন কাশ্মীরের বলে এখন অবধি খবর পাওয়া যাচ্ছে। ঠিক তদন্তে যে বিষয়টা উঠে আসছে, তাদের সঙ্গে ছিল AK-47, বুলেট প্রুফ জ্যাকেট ও বডি ক্যামেরা। সূত্রের খবর 2 স্থানীয় জঙ্গি নিজেদের প্রাথমিক পরিচয় দেয় আদিল ঠাকুর ও আসিফ শেখ নামে। বাকি 2 জন পাকিস্তানের পশতুন এলাকা থেকে এসেছিল বলে সূত্রের খবর। নিরাপত্তা এজেন্সির আরো দাবি 19 এপ্রিল প্রধানমন্ত্রীর কাটরা সফর ছিল, তার আশেপাশে বড় নাশকতার ছক ছিল এই জঙ্গিদের। ভারতীয় গোয়েন্দাদের দাবি এই যে হামলার ঘটনা, এই গণহত্যা অত্যন্ত পরিকল্পিত। সীমান্তের ওপারে বসে
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে পাকিস্তানের বুকে বড় হওয়া বা পাকিস্তানে বেড়ে ওঠা একাধিক জঙ্গি সংগঠন সরাসরিভাবে যুক্ত, লস্কর জেএসের মতো সংগঠন সরাসরিভাবে যুক্ত, এবং এই গণহত্যার পরিকল্পনা করা হয়েছিল এবং সময়টা বেছে নেওয়া হয়েছে খুব হিসেব করে, কারণ এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরে ব্যস্ত থাকবেন। এই মুহূর্তে গোটা উপত্যকায় পর্যটনের ভরা মরশুম চলছে, হাজারে হাজারে পর্যটক তারা এখানে আসছেন, ভূস্বর্গ ফিরে পাচ্ছে তার ঋত গৌরবকে। আর ঠিক সেই সময় বৈশ্বরণ উপত্যকার মতো একটা উপত্যকা পেহেলগাঁও থেকে 6 কিলোমিটার দূরে, যে জায়গাটা কোথাও কাশ্মীরের মানচিত্রে, উপত্যকার মানচিত্রে পর্যটনের ক্ষেত্রে মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত, এবং সেই মিনি সুইজারল্যান্ডকে গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস ভারত সরকারের বা কাশ্মীর সরকারের, সেই জায়গায় পর্যটকদের বুকে আতঙ্ক তৈরি করতে এই গণহত্যা এবং সেই গণহত্যার জায়গাটাও বেছে নেওয়া হয়েছে বৈশ্বরণ উপত্যকার মতো একটি ভূস্বর্গের একটা অন্যতম সুন্দর উপত্যকাকে, এবং সেখানে নিরস্ত্র পর্যটকদের ওপর যেভাবে হামলা চালানো হয়, যেভাবে বেছে বেছে তাদের হত্যা করা হয়েছে, সেখান থেকে বার্তাটা খুব স্পষ্ট যে কাশ্মীরের বুকে যেভাবে নতুন করে অর্থনীতি জেগে উঠছে এই পর্যটনকে কেন্দ্র করে, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া, আবার এই গোটা উপত্যকাকে হিংসা এবং রক্তপাতের অন্ধকারে ফিরিয়ে দেওয়ার চেষ্টা, সেই বার্তাটা কিন্তু এই জঙ্গি সংগঠন এই গণহত্যার মাধ্যমে দিয়েছে। এই গোটা উপত্যকার যারা যুবক যুবতীরা রয়েছে, নতুন প্রজন্ম যারা এই 370 অবলুপ্তির পরে অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়ে ওঠা এই গোটা এলাকার যে অর্থনীতির যে সুফল তারা ভোগ করছিলেন, সেই গোড়ায় কুঠারাঘাত করা, যেখান থেকে আবার তারা সেই রক্তাক্ত ভূস্বর্গের যে অতীত স্মৃতি, সেই অতীতে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ষড়যন্ত্র বলেই মনে করছেন গোয়েন্দারা। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার, TV9 বাংলা। ভূস্বর্গে, দেশের বুকে, ভারতের বুকে আবার বড়সড় জঙ্গি হামলা, আর আবার তার সঙ্গে জুড়ে গেল লস্করে তৈবার নাম। হ্যাঁ, কাশ্মীরে পর্যটকদের উপর হামলার পেছনে লস্করের শাখা সংগঠন TRF, তারা হামলা দায়ও ইতিমধ্যেই স্বীকার করেছে, আপনারা জানেন। আর গোটা অপারেশনের মাস্টার মাইন্ড লস্করের ডেপুটি চিফ সাইফুল্লাহ খালিদ। কিভাবে হামলার ছক দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF এর, দেখুন সেই এক্সক্লুসিভ রিপোর্ট TV9 বাংলায়। মঙ্গলবার জঙ্গি হামলা রক্তাক্ত হয়েছে জম্মু কাশ্মীর। ভূস্বর্গের পেহেলগাঁয়ে একের পর এক পর্যটককে বেছে বেছে গুলি করে খুন করেছে সন্ত্রাসবাদীরা। এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে TRF। এই গণহত্যার সঙ্গে যুক্ত দ্য রেজিস্ট্যান্ট ফোর্স নামে লস্করের যে ছায়া সংগঠন, সেই সংগঠনের 4 জনকে ইতিমধ্যেই চিহ্নিত করেছেন ভারতীয় গোয়েন্দারা, এবং তাদের মধ্যে 2 জন স্থানীয় অর্থাৎ কাশ্মীর উপত্যকার বাসিন্দা, এবং বাকি 2 জন পাখতুন বলে জানা যাচ্ছে, অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান সীমান্ত প্রদেশ বা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের জঙ্গি। তারা লস্করের সঙ্গে সম্পর্কযুক্ত জঙ্গি, বিদেশি জঙ্গি এমনটাই জানা যাচ্ছে, এবং তাদের পরিকল্পনা ছিল এই গণহত্যার মাধ্যমে গোটা উপত্যকায় একটা আতঙ্ক তৈরি করে দেওয়া। পেহেলগাঁয়ের জঙ্গি হামলায় মূলত 4 জন ছিল, 2 জন পাকিস্তানের, 2 জন কাশ্মীরি। তাদের সঙ্গে ছিল AK-47, বুলেট প্রুফ জ্যাকেট ও বডি ক্যামেরা। সূত্রের খবর, 2 জন স্থানীয় জঙ্গি নিজেদের প্রাথমিক পরিচয় দেয় আদিল ঠাকুর এবং আসিফ শেখ নামে। বাকি 2 জন পাকিস্তানের পুস্তুন এলাকা থেকে এসেছিল বলে সূত্রের খবর। 15 মিনিট ধরে গুলি চালায় জঙ্গিরা। ব্যবহার করা হয় স্টিল টিপস বুলেট। 4 হামলাকারী ছাড়াও আরও 2-3 জন জঙ্গি ছিল, যারা ভ্যালির উপর থেকে পুরো বিষয়টার উপর নজর রাখছিল বলে সূত্রের খবর। বৈষ্ণবে বারবার রেকি করেই হামলা বলে দাবি গোয়েন্দাদের। 4 জন বেছে বেছে এই হত্যা চালিয়েছে, এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে জানা যাচ্ছে পর্যটকদের পরিচয় জেনে, তাদের নাম জেনে, সেই পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনে পোশাক খুলিয়ে অর্থাৎ নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে হত্যা করা হয়েছে। এবং সেই হত্যার পর তারা এখন কোথায়? তারা কি আদৌ সীমান্ত পেরিয়ে ওপারে পৌঁছে যেতে পেরেছে? গোয়েন্দারা মনে করছেন একদমই সম্ভব নয়, কারণ ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় সেনা, CRPF এবং কাশ্মীর পুলিশ। গোয়েন্দা সূত্রের খবর, TRF এর সদস্যরা হামলা চালালেও পুরো পরিকল্পনা করেছিল সৈফুল্লাহ। সৈফুল্লাহ লস্করের অন্যতম শীর্ষ নেতা, ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা হাফিজ সঈদের ঘনিষ্ঠ বলে পরিচিত। হামলায় সবচেয়ে বড় আঘাত এসেছে
কাশ্মীরের অর্থনীতির চালিকা শক্তি পর্যটন ব্যবসা। রাতেই পেহেলগাঁও সহ উপত্যকার বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করেন স্থানীয়রা, অথচ স্থানীয় কাশ্মীরিদের স্বার্থ রক্ষার অজুহাতে 2019 সালে গঠিত হয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF। যদিও জঙ্গি কার্যকলাপের কারণে 2023 সালে TRFকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন বলে ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রক। দিনে দিনে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্করের ছায়া সংগঠন হয়ে ওঠে TRF। 370 ধারা অবলুপ্তির পরবর্তী সময় কাশ্মীরের মানুষের থেকে বাইরের মানুষ, অর্থাৎ কাশ্মীরের বাইরের মানুষরা তারা অনেক বেশি আধিপত্য বিস্তার করছেন, তারা ধীরে ধীরে কাশ্মীরের মানুষদের কোণঠাসা করে ফেলছেন, এমন অভিযোগ তাদের। অর্থাৎ এই অভিযোগটাকে সামনে রেখে ফের কাশ্মীরের মাটিতে, উপত্যকার মাটিতে তারা জমি ফিরে পাওয়ার চেষ্টা করছে এবং সেই কারণে এই গণহত্যা এমনটাই তাদের যে প্রাথমিকভাবে যে তারা বিবৃতি দিয়েছে সেখান থেকে উঠে আসছে। সূত্রের খবর, 2 মাস আগে পাক সেনাবাহিনীর কর্নেল জাহিদ জারিনের আমন্ত্রণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যায় সৈফুল্লাহ। পাক সেনাবাহিনীর উদ্দেশ্যে ভারত বিরোধী জিহাদি বক্তৃতাও দেয়। পাক অধিকৃত কাশ্মীরে সভা করে ভারত বিরোধী বিষ ছড়ায় সৈফুল্লাহ। 2026-এর 2রা ফেব্রুয়ারির মধ্যে কাশ্মীর দখল করবে বলে হুঙ্কারও দেয়। একই সঙ্গে কাশ্মীরের জঙ্গিরা হামলা চালাবে বলেও ঘোষণা করেছিল সৈফুল্লাহ। যৌথভাবে সভা আয়োজন করেছিল পাক গুপ্তচর সংস্থা ISI ও পাক সেনা। সেই সভায় সৈফুল্লাহর ভাষণ শুনতে হাজির ছিল সশস্ত্র জঙ্গিরা। তাদের মূল উদ্দেশ্য কোনোভাবে সীমান্ত পারে ISI এর মদতপুষ্ট যে জঙ্গি সংগঠন রয়েছে, জামাতুদ্দোয়া থেকে শুরু করে লস্কর এবং জেইশের যারা হ্যান্ডলাররা রয়েছেন, তারা গোটা কাশ্মীর উপত্যকাকে আবার পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন, অর্থাৎ ভূস্বর্গকে তারা ভয়ঙ্কর করে তুলতে চাইছেন। নিরাপত্তা এজেন্সির আরও দাবি, 19শে এপ্রিল প্রধানমন্ত্রীর কাটরা সফর ছিল, তার আশেপাশেই বড় নাশকতার ছক ছিল জঙ্গিদের। তবে সেই সফর বাতিল হওয়ায় জঙ্গিরা পেহেলগাঁওকে টার্গেট করে। নিরাপত্তার এজেন্সিদের দাবি, লস্করি তৈবার আসল চক্রী TRF-এর দায় স্বীকার শুধুমাত্র দিকভ্রষ্ট করার জন্য, যাতে হামলা স্থানীয়ভাবে হয়েছে এমনটাই দেখানো যায়। এখন প্রশ্ন হচ্ছে, কেন বৈষ্ণবের নিরাপত্তা ছিল না? সূত্রের খবর, স্থানীয় প্রশাসন চেয়েছিল মিনি সুইজারল্যান্ড বলা এই বৈষ্ণবকে সুরক্ষিত পর্যটন স্থল হিসেবে চিহ্নিত করতে, তাই অন্যান্য জায়গার মতো নিরাপত্তা আঁটোসাঁটো ছিল না। এই কি করে এই জায়গাটিকে বেছে নেয় জঙ্গিরা? এই মুহূর্তে ভারত সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ এই যে আতঙ্ক, এই আতঙ্ককে উপযুক্ত জবাব দেওয়া এবং সেই আতঙ্কবাদী যারা সেই জঙ্গিদের জবাব দিয়ে ফের কাশ্মীর ভূস্বর্গকে আবার নিজের ছন্দে ফিরিয়ে আনা। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার, TV9 বাংলা, মারহামা, পেহেলগাঁও। কাশ্মীরে বেড়াতে গিয়ে ভয়াবহ জঙ্গি হামলার শিকার কর্ণাটকের বাসিন্দা মঞ্জুনাথ রাও। তাকে স্ত্রী ও ছেলের সামনেই গুলি করে খুন করা হয়। তখন তার স্ত্রী ও ছেলে তাদেরকে জানায়, জঙ্গিদেরকে জানায় যে তাদেরকেও মেরে ফেলা হোক, কিন্তু সেই তরফ থেকে, অর্থাৎ জঙ্গিদের তরফ থেকে তাকে বলা হয় যে তোমাদের বাঁচিয়ে রাখছি যাতে তোমরা মোদিকে গিয়ে বলতে পারো যে আমরা কি করেছি। ভাবুন কতটা নির্মম ছিল এই হত্যালীলা। मेरे पति को मारा ना, मुझे भी मारो ಅಂತ ನಾನು ಹೇಳಿದೆ. ನನ್ನ ಮಗ कुत्ते मेरे पापा को मार, हम दोनों को भी मार दो ಅಂತ ಹೇಳಿದ್ರೆ नहीं मारेंगे, मोदी को बोल दो ಅಂತ ಹೇಳ್ದ ಹೋದ. নির্মম নৃশংস হত্যালীলা, এর আপডেটের দিকেই আমাদের নজর থাকবে। নিউজরুম থেকে তনিষ্ঠা ছিল আপনাদের সঙ্গে। তনিষ্ঠা, আপাতত তোমাকে ধন্যবাদ। আর আপনারাও নজর রাখুন প্রতি মুহূর্তের আপডেটের জন্য TV9 বাংলায়। নিয়োগ দুর্নীতি থেকে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদ। পুরুলিয়ায় বিজেপি DM অফিস ঘেরা অভিযান ঘিরে ধুন্ধুমার। মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দেখুন সেই ছবি। পুরুলিয়ায় সেখানে বিজেপি DM অফিস ঘেরাও অভিযান ঘিরে রীতিমতো ধুন্ধুমার। নিয়োগ দুর্নীতি থেকে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদ। পুরুলিয়ায় বিজেপি DM অফিস ঘেরাও কর্মসূচি ছিল, আর সেই অভিযান ঘিরেই ধুন্ধুমার। মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দেখুন সেই ছবি। আর একই সঙ্গে হাওড়ার দিকেও যদি আমরা নজর রাখি, শামশেরগঞ্জের যে অশান্তি, সেই অশান্তির প্রতিবাদ। হাওড়ার পুলিশ কমিশনারের অফিস ঘিরে বিক্ষোভ বিজেপির। ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, হাতাহাতি বিজেপি কর্মীদের।
দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একদিকে হাওড়ার ছবি, অপরদিকে পুরুলিয়ার ছবি। মুর্শিদাবাদের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ। একদিকে পুরুলিয়াতে সেখানে বিজেপির ডিএম অফিস অভিযান, তাকে কেন্দ্র করে রীতিমতো ধস্তাধস্তি, হাতাহাতি পুলিশের সঙ্গে। অপরদিকে আপনারা দেখছেন হাওড়ায়, সেখানে হাওড়ার পুলিশ কমিশনের অফিস ঘিরে বিক্ষোভ বিজেপির, সেখানেও প্রায় একই রকমের অবস্থা, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, হাতাহাতি। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH